দ্রুত গতিতে হর্ন বাজিয়ে চলে যাচ্ছে বাস। ব্যস্ত মানুষের চলাচল, কোথাও তাকানোর ফুরসত নেই। সাবার, এই রাস্তার পাশেই এই যে মুষ্টিবদ্ধ হাত, কে তাকাবে এর দিকে? কারই বা এত সময়? এই মুষ্টিবদ্ধ হাত যে কথা বলতে চায় তা শুনবার কান কারো নেই। 1136 মরদেহ, পৃষ্ঠ ভেঙে যাওয়া গলিত কেউ কেউ, অধরচন্দ্র বিদ্যালয়। কিছু মনে পড়ে? এই 1136 স্মৃতিসৌধ হয়ে গেছে, পরিত্যক্ত, প্রায় অলক্ষ্যে থাকা এক সৌধ। শ্রমিকদেরকে আর কে মনে রাখে? নাজিম হিকমত বলেছিলেন, বিংশ শতাব্দীতে শোকের বয়স বড় জোর 1 বছর। আর এ তো এখন একবিংশ শতাব্দী, সোশ্যাল মিডিয়ার যুগ। শোক ও স্মরণ এখন শুধু একটা ক্ষণিকের স্ট্যাটাসের ব্যাপার। শোক নেই, ফুরিয়ে গেছে, কিন্তু স্মরণ হয়তো কেউ কেউ করবে। কেউ তবু রানা প্লাজার নামটা নেবে, কেউ কেউ হয়তো মনে করিয়ে দেবে এই আজকের দিনেই প্রচণ্ড অবহেলা ও উপেক্ষায় কর্মমুখর 1136 শ্রমিক পিষ্ট হয়ে মরে গিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশে গত কয়েক বছরে মানবসৃষ্ট যত ট্র্যাজেডি ঘটে গেছে তার একেবারে শুরুর দিকে থাকবে 2013 সালের রানা প্লাজা ভবন ধস। একে একে পার হয়ে গেছে 13 বছর। 13 বছর পার হয়ে গেলেও এই বিপর্যয়ের উল্লেখ মাত্র নীতি নির্ধারণী পর্যায়ের যে কারো জন্যই এক বিশাল অস্বস্তি। কারো কারো মতে বাংলাদেশ তো এরপরে অনেকটা পথ পেরিয়েছে, দৃশ্যমান উন্নতি হয়েছে শিল্পক্ষেত্রে। এতে অবশ্য দ্বিমতের সুযোগ নেই, দৃশ্যমান পরিবর্তন অবশ্যই হয়েছে। শুধু তৈরি পোশাক খাতেই দেখা যাবে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন। এই যেমন আগের চেয়ে কমপ্লায়েন্স ফ্যাক্টরির সংখ্যা বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বেড়েছে। তৈরি পোশাক খাতের অগ্নি, বিদ্যুৎ এবং ভবনের কাঠামোগত নিরাপত্তায় দৃশ্যত ব্যাপক উন্নতি হয়েছে। তবে রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর পেরিয়ে গেলেও অপরাধীদেরকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আজও চরমভাবে উপেক্ষিত। এমনকি একটি মামলাতেও এখন পর্যন্ত চূড়ান্ত রায় দিতে পারেনি কোনো আদালত। দুর্ঘটনার পর জরুরি মানবিক সাহায্য মিললেও ইতিহাসের এই ভয়াবহতম বিপর্যয়ে ক্ষতিগ্রস্তরা আইনিভাবে প্রাপ্য ক্ষতিপূরণ থেকে এখনও বঞ্চিত। রানা প্লাজার ঘটনায় 1136 বা 1136 জন মানুষ নিহত হয়েছেন, আরও 2438 জন হয়েছেন পঙ্গু। সেই সাথে এই ঘটনায় বেঁচে ফেরাদেরকে জীবনভর ট্রমার মধ্যে রেখে গেছে। এদের একজন জীবন নাহার। রানা প্লাজা ট্র্যাজেডির স্মৃতি এখনও তার চোখে স্পষ্ট ভাসে। চর্চায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অনেক ভয় লাগে, আমার রাত্রেবেলা ঘুম হয় না। এগুলা আমার চোখের সামনে সবসময় ভাসে ওঠে, সেই কান্না মানুষের আমার কানের তলা সবসময় থাকে। অনেক সময় আমার খারাপ লাগে। রানা প্লাজার ঠিক আগের বছর মাসের হিসাবে 6 মাসও হবে না, তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয় আটকা পড়ে, শুধু জরুরি নির্গমন পথে কলাপসিবল গেট বন্ধ থাকার কারণে। তখনও সবাই খুব গম্ভীর মুখ করে বসেছিল। শ্রমিকদের দাবির বিপরীতে একের পর এক এসেছিল সরকারি প্রেস নোট, শোকবার্তা, কিন্তু কিছুই বদলায়নি। এই না বদলানোর প্রমাণ রয়েছে রানা প্লাজার হাজারের বেশি মৃত চোখে। রানা প্লাজা তাই শুধু রানা প্লাজা নয়, 13 বছরেও এমন বেশ কিছু ঘটনা ঘটে গেছে যা সত্যিই কোনো পরিবর্তন হলে ঘটার কথাই নয়, কিন্তু ঘটছে নিয়মিত বিরতিতেই, এবং প্রাথমিক উত্তেজনা ও আহাজারির পর কারো কোনো রা ছাড়াই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রমিক নেতা জলি তালুকদারের সাথে কথা হয়। মালিক এবং আমাদের যে সরকার, তাদের মধ্যে একটা সমন্বয় চলে, এবং এর পরবর্তীতে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে, ধরেন তাজরিন, রানা প্লাজা বা স্পেকট্রামের মতো ঘটনার জন্য যারা দায়ী তাদের কোনো ধরনের শাস্তি হয় না। তাজরিনের মালিক তো আপনারা জানেনই, এত বড় একটা ঘটনা যেখানে হচ্ছে মানে কারখানার দরজা বন্ধ করে দিয়েছিল আগুন লাগার পরে, এবং শ্রমিকরা এইভাবেই পুড়ে মারা গেছে। মানে তারা ছোট ছোট সুতা, কাপড় মিসিং হবে দিকে তারা দরজাটা বন্ধ করে দিচ্ছিল। শ্রমিকরা এরকম বিপদের মধ্যে কারখানা থেকে সহজে বের হয়ে আসতে পারে নাই। শাস্তি আসলে মালিকদের হওয়া উচিত এই ধরনের হত্যাকাণ্ডের জন্য। কোনো ধরনের শাস্তি হয় না, বরং মালিকরা দিব্যি এখন ঘুরে বেড়াচ্ছে এবং সবাই এক ধরনের জামিন পেয়ে গেছে আর কি। রানা প্লাজার ঘটনাই বলেন, তাজরিনের ঘটনা বলেন, অন্যান্য ঘটনাগুলি বলেন। এবং আমার মত হচ্ছে তাদেরকে একটা মানে শাস্তি, মানে একটা এই ধরনের শাস্তি দেওয়া যেটা সবার সামনে আসলে প্রমাণ হয় যে এই ধরনের ঘটনা ঘটলে কেউ রেহাই পাবে না। এইটা আসলে একেবারেই আমাদের যেটা মনে হয় আর কি, সরকারের দিক থেকে এক ধরনের বড় ধরনের গাফিলতি থাকে আর কি। গাফিলতি যেমন তাজরিনের বেলায় আমরা বলতে পারি, এখানে বারবার বলে হচ্ছিল যে এখানে কোনো সাক্ষী নেই,
অথচ তখন তাজরিনের শ্রমিকরা প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে একটা লড়াই করতেছিল। সর্বশেষ যেদিন মামলাটা ডিসমিস করে দিবে সেই দিন আমরা সবাইকে নিয়ে গিয়ে আমরা কোর্টে হাজির হয়েছিলাম। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে দেখা যায় বর্তমানে রানা প্লাজা সংক্রান্ত মোট 14টি মামলা ঝুলে আছে। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবন ও কারখানা মালিক সহ 14 জনের বিরুদ্ধে শ্রম আদালতে 11টি মামলা করেছিল। অভিযুক্তদের মধ্যে 11 জনই পলাতক, আর বাকি 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2013 সালে করা 3টি ফৌজদারি মামলার বিচার কাজও ঝুলে আছে। রাজুকের করা একটি মামলা বর্তমানে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। দণ্ডবিধির অধীনে করা অন্য 2টি মামলার চার্জশিট জমা হলেও কার্যক্রম পরবর্তী তারিখের অপেক্ষায় থমকে আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশে বিদ্যমান শ্রম আইন আমাদের শ্রমিকদের তাহলে কি সুরক্ষা দিচ্ছে? এই প্রশ্নে মাহমিদা বলেন, এক হচ্ছে যে দেখেন, আইএলও কনভেনশন বলেন বা বাংলাদেশের শ্রম আইন বলেন, সবকিছুতে অনেক ভালো ভালো কথা আছে। এবং যেহেতু আমাদের দেশে একটা দীর্ঘ একটা শ্রমিক আন্দোলনের ইতিহাস তো আমাদের এখানে খুব স্ট্রং, তো বিভিন্ন শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে এবং তাদের বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে দিয়ে আসলে বিভিন্ন সময় শ্রম আইনে এমন অনেক ধরনের অনুচ্ছেদ, অনেক ধরনের ক্লজ আমরা অ্যাড করতে পেরেছি বা সংযোজন করতে পেরেছি, যেগুলো আসলেও শ্রমিকের পক্ষে যায় এবং শ্রমিক আইনকে সমৃদ্ধ করেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্টটা ছিল সেটা কিন্তু যতগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ছিল তার মধ্যে আমি মনে করি একটা অন্যতম একটা ভালো রিপোর্ট ছিল। এটা একটা কারণ হচ্ছে যে যেহেতু শ্রমিক আইন এবং বাংলাদেশ যেহেতু ম্যানুয়াল লেবারের দেশ, শ্রমঘন দেশ, এতগুলো কারখানা এবং মানুষ হচ্ছে শ্রমিক হচ্ছে আমার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তো সেই জায়গা থেকে আসলে আমাদের শ্রমিকের পরিবেশ, কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, কাঠামোগত যে দুর্ঘটনা তো আমরা বলি না, কাঠামোগত হত্যাকাণ্ড বলি, এই বিষয়গুলো নিয়ে সবসময় বাংলাদেশে আলাপ আলোচনা, শ্রমিক আন্দোলন এগুলো হয়ে এসেছে ধারাবাহিক ভাবে, এবং যে কারণে সেটার একটা রিফ্লেকশন ছিল আমাদের শ্রম আইনে। তো সেটা আইএলও কনভেনশনের চেয়ে তো নিজের দেশের শ্রম আইনটাও তো একটা জরুরি বিষয়। সেটা সবসময় একটা মোটামুটি আমরা আইনের ক্ষেত্রে দেখেছি যে ভালো ভালো কথা, ভালো ভালো আইন শ্রমিকের পক্ষে আছে। এখানে যেটা হয় যে আইন আসলে থাকলেই যে আসলে প্রয়োগটা হয় না, বাংলাদেশ হচ্ছে সেটার একটা ক্লাসিক এক্সাম্পল। জলি তালুকদার মনে করেন শ্রমিকদের সুরক্ষা দেওয়ার জন্য আইএলও কনভেনশন ঠিক থাকলেও বাংলাদেশের শ্রম আইন পর্যাপ্ত নয়। ট্রেড ইউনিয়ন প্রসঙ্গেও কথা হয় জলি তালুকদারের সাথে। ইভেন আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেক বিষয় আমাদের শ্রম আইনে আছে। সংবিধানের সাথে মূলত হচ্ছে, ধরেন আমাদের সংবিধান তো সমান অধিকারের কথা বলতেছে, আমাদের সংবিধান বলতেছে, আইএলও কনভেনশনও বলতেছে তোমার সংগঠিত হওয়ার অধিকার আছে, তুমি 6-7 জন মিলেও সংগঠিত অধিকার আছে তোমার। কিন্তু আমাদের শ্রম আইনে কিন্তু সংগঠিত হওয়ার অধিকার আইএলও কনভেনশন এবং সংবিধানের যে একদম সুনির্দিষ্ট করে দেওয়া। এখন যদিও আগের তুলনায় অনেক আন্দোলন, প্রেসারের ফলে একটা কারখানার মধ্যে ইউনিয়ন করার পরিমাণটা কমেছে বা 20 জনে একটা ইউনিয়ন করা যায়, কিন্তু যে ধরেন এমন কারখানা আছে যেখানে 6-7 জন আছে, তো 6-7 জনের কি শ্রম আইন অনুযায়ী তার কি অধিকার নাই এই শ্রম আইন তার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে? এত কিছুর পরও আমাদের শ্রমিকরা নিজেদের অধিকার আদায় করে নিতে পারে না, আর তার প্রমাণ আমরা দেখি প্রতিটা ঘটনা ঘটার পর। ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে তারা বাধ্য হয়। এই জায়গায় তারা কোনো ধরনের কাঠামোগত ব্ল্যাকমেইলের শিকার হয় কিনা জানতে চাইলে মাহমিদা জানান, প্রথম কারণ হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে একটা সারপ্লাস লেবারের দেশ। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি যে আমার চাহিদার চেয়ে আমার শ্রমিকের যোগান বেশি বা সরবরাহ বেশি। শ্রমিকের ক্ষেত্রে সরবরাহ শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু ঘটনা এরকমই যে আমাদের এত বেশি সারপ্লাস লেবার যে আমার এখানে যখনই আমার লেবারের ক্ষেত্রে যখনই কোনো ইউনিয়ন করার কোনো টেন্ডেন্সি আমরা দেখি কারখানাতে, যে কেউ ট্রেড ইউনিয়ন করতে চাচ্ছে বা যারা ভয়েস রেজ করছে তাদেরকে সাথে সাথে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়। এগুলো খুবই কমন প্র্যাকটিস, গার্মেন্টসে তো এটা খুবই কমন প্র্যাকটিস যে একটুখানি ট্রেড ইউনিয়ন করার যদি কেউ উদ্দেশ্যে কেউ একত্রিত হয়, ফর্ম ফিল আপ করে, কোনো ইনিশিয়েটিভ নেয়, প্রথমেই তাদেরকে হচ্ছে শুধু ছাঁটাই না, তাদের আসলে অনেক সময় তাদের উপর হুমকি, হামলা, এগুলো খুব কমন ঘটনা। তো এই কারণে হয় যেহেতু একটা শ্রমিকের আসলে একটা কারখানা থেকে বের হয়ে যাওয়ার পরে খুব দ্রুত অন্য কারখানায় চাকরি পাওয়া, বাংলাদেশে চাকরি যেহেতু একটা খুবই দুষ্প্রাপ্য ব্যাপার, তো এই যে তার রুজি রুটির এই অ্যাসিওরেন্সটার কারণে আসলে যেহেতু তার রুজি রুটির অন্যান্য কোনো ধরনের গ্যারান্টি নাই,
সে আসলে কিন্তু বাধ্য হয় সব ধরনের মানে এই ধরনের একটা কাঠামোগত অব্যবস্থাপনার সাথে কমপ্লাই করতে। এটা ছাড়া তার কোনো উপায় থাকে না এবং সে ছাঁটাইয়ের ভয়ে সবসময় তটস্থ থাকে। তো সে যখন দেখে যে বিল্ডিং ভেঙে পড়ার মতো অবস্থা, একটা জায়গায় ক্র্যাক দেখা গেছে, একটা জায়গায় দাহ্য পদার্থ, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, ফায়ার এক্সিটের সামনে কোনো ব্যবস্থা নাই, ফায়ার এক্সিটের সামনে চলাচলের উপায় নাই, তো এই বিষয়গুলো তো শ্রমিকরা বোঝে যে তারা কতটা ভয়ঙ্কর কর্মপরিবেশে কাজ করে। কিন্তু এটা নিয়ে যে সে ভয়েস রেজ করবে, এটা নিয়ে যে সে কোথাও দেন দরবার করবে, নেগোসিয়েশন করবে, বা এটা নিয়ে যে সে কোথাও গিয়ে নালিশ করবে, সে যে কলকারখানা পরিদর্শকের কাছে গিয়ে বলবে যে ভাই এসে দেখেন আমাদের কলকারখানার অবস্থা, কোনোভাবেই সে আসলে এই পাওয়ারটা প্র্যাকটিস করতে পারে না। যা হোক, ফিরে যায় রানা প্লাজার ঘটনায়। দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, রানা প্লাজার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়া ১২৭ কোটি টাকার মধ্যে বড় একটি অংশের, যা প্রায় ৮৫ কোটি টাকার সমান, কোনো হদিস আজও মেলেনি। শ্রম আইন ২০০৬-এ মৃত্যুর জন্য মাত্র ২ লাখ এবং স্থায়ী পঙ্গুত্বের জন্য ২.৫ লাখ টাকার যে সীমা রয়েছে, তা বর্তমান সময়ে অত্যন্ত নগণ্য। তখন থেকে ২০ বছরে বেড়েছে নিত্যপণ্যের দাম, বেড়েছে জিডিপি, এমনকি বেড়েছে জীবনযাত্রার মান। কিন্তু শ্রমিকের জীবনের দাম ২০ বছরেও বাড়েনি। আর তাই হয়তো কাঠামোগত হত্যার শিকার শ্রমিকদের স্মৃতিতে সাভারে নির্মিত স্মৃতিসৌধও অযত্নে পড়ে থাকে।